প্রিয় শিক্ষার্থীরা সকলেই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। নেত্রকোনা সরকারি কলেজ অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে আছি। আমি সুলতান মাহমুদ, প্রভাষক বাংলা বিভাগ, নেত্রকোনা সরকারি কলেজ, নেত্রকোনা। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব সমাস নিয়ে। আমরা আজকে বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে সমাস। আমরা এই সমাস নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আমরা দেখি প্রথমেই যে সমাস নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে। ছাত্রছাত্রীরা সমাসকে ভয় পায়, কিংবা অনেক সময় আমরা শিক্ষকরাও অনেক সময় বলি যে এটা দীর্ঘ সময় লাগবে। সমাসকে আমরা এইরকম ব্যঙ্গ করে অনেক সময় আমাদের শিক্ষকদের মুখে বলতে শুনেছি যে সমাস শেষ করতে লাগবে 6 মাস, এটা সমাস না, এটার নাম 6 মাস, এরকম। তো যাই হোক, আমরা এটাকে কঠিন করে না দেখে আমরা সহজ করে দেখব এবং সমাসকে আমরা আমাদের আয়ত্তে আনার জন্য চেষ্টা করব এবং খুব সহজভাবে যেভাবে উপস্থাপন করা যায় আমরা সেভাবেই খেয়াল করে একটু ক্লাসটা ফলো করব। তাহলে আমরা দেখি, প্রথমেই আমরা এখানে লিখেছি হচ্ছে সমাস। তাহলে সমাস কাকে বলে? প্রথমে তো জানতে হবে যে সমাস কাকে বলে, সমাস কি। তাহলে আমরা যদি বলি যে সমাস কথাটির অর্থ, আমরা লিখি যে সমাস কথাটির অর্থ সংক্ষেপণ। সমাস কথাটির অর্থ হচ্ছে সংক্ষেপণ। তাহলে কিসের সংক্ষেপণ? হ্যাঁ, এটা যদি প্রশ্ন আসে, তাহলে এটা হচ্ছে এক বা একাধিক শব্দের বা পদের একপদীকরণ। এটাকে আবার বলা হয়ে থাকে যে সংক্ষেপণ, একাধিক শব্দের বা পদের একপদীকরণ। এই তাহলে আমরা এটাকে দেখাই যে হচ্ছে সমাস কথাটির অর্থ হচ্ছে সংক্ষেপণ। সমাস কথাটির অর্থ হচ্ছে সংক্ষেপণ। তাহলে এটা হচ্ছে একাধিক শব্দের বা পদের একপদীকরণ। এটাকে আমরা যদি আরেকভাবে আরেকটু সংজ্ঞায়িত করতে চাই, তাহলে এটা লিখতে পারি যে, আমরা সহজ করে লেখার চেষ্টা করব। অর্থের মিল রয়েছে এমন এক বা একাধিক শব্দ বা পদের মিলনে যে নতুন শব্দ তৈরি হয় তাকে সমাস বলে। তাহলে যে অর্থের মিল রয়েছেটা আমরা একটু করে দেই। অর্থের মিল রয়েছে এমন এক বা একাধিক শব্দের বা পদের মিলনে যে নতুন শব্দ গঠিত হয়, গঠিত হয় বা হওয়ার প্রক্রিয়াকে, গঠিত হয় বা হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে। এটা একটা শব্দ গঠনের প্রক্রিয়া। এটা শিক্ষার্থীদের এটা মাথায় রাখতে হবে যে সমাসটা হচ্ছে একটা নতুন শব্দ গঠনেরও একটা প্রক্রিয়া। তাহলে আমরা যদি উদাহরণে যাই, যেমন আমরা দেখাই, বার করে দিই, যেমন হচ্ছে লেখা ও পড়া, দুইটা শব্দ আমরা লিখি একটু, যে লেখা ও পড়া সমান সমান হবে কি
লেখাপড়া। লেখাপড়া, এই যে দুইটা শব্দ রয়েছে এখানে, একটা হচ্ছে লেখা আর একটা হচ্ছে পড়া, তাহলে এটা মিলে একসাথে হয়ে গেছে হচ্ছে লেখাপড়া। একই রকমভাবে আমরা যদি দেই প্রাণের চেয়ে প্রিয়, লিখি যে প্রাণের চেয়ে প্রিয়, তাহলে হবে কি প্রাণ প্রিয়। প্রাণ প্রিয়। লেখা ও পড়া, এই যে দুইটা শব্দ ছিল, এটা এক শব্দ হয়ে গেছে লেখাপড়া। প্রাণের চেয়ে প্রিয়, প্রাণ প্রিয়। এরকমভাবে আরও উদাহরণ দেওয়া যায়, যেমন বিলাত হতে ফেরত। বিলাত হতে ফেরত, তাহলে এটা হয়ে যাবে বিলাত ফেরত। বিলাত ফেরত। তাহলে আমরা যে সংজ্ঞাটা দিয়েছি, শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো যে সমাস কথাটির অর্থ হচ্ছে সংক্ষেপণ। এই সংক্ষেপণটা হচ্ছে একাধিক শব্দের বা পদের একপদীকরণ। একাধিক শব্দ বা পদের একপদীকরণ। অর্থের মিল রয়েছে, একটু খেয়াল করে দেখো যে অর্থের মিল রয়েছে এমন এক বা একাধিক শব্দের বা পদের মিলনে যে নতুন শব্দ গঠিত হয় বা হওয়ার প্রক্রিয়াটাকে, এটাকে বলে হচ্ছে যে সমাস। নতুন শব্দ গঠিত হয় বা হওয়ার প্রক্রিয়াকে বলে হচ্ছে সমাস। তাহলে সমাস হচ্ছে একটা নতুন শব্দ গঠনের প্রক্রিয়া এবং একাধিক শব্দের একপদীকরণ বা সংক্ষেপণ আমরা যেটাকে বলি। এরকমভাবে আমাদের সমাসটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা উদাহরণে দেখিয়ে দিয়েছি প্রাণের চেয়ে প্রিয়, প্রাণ প্রিয়। লেখা ও পড়া, লেখাপড়া। বিলাত হতে ফেরত, তাহলে এখানে লেখা ও পড়া, প্রাণের চেয়ে প্রিয়, বিলাত হতে ফেরত। তাহলে এই সবগুলো শব্দকে একসাথে করে নতুন শব্দ গঠিত হচ্ছে। এই প্রক্রিয়াটার নামই হচ্ছে সমাস। তাহলে আমরা এটা একটু মুছতে হবে, আমরা পরের অংশে যাই। সমাস নির্ণয়ের কিছু পদ্ধতি রয়েছে এবং সমাসের কিছু পরিভাষা রয়েছে। শিক্ষার্থীরা একটু খেয়াল করতে হবে তোমরা যে সমাস নির্ণয়ের কিছু পরিভাষা রয়েছে। তাহলে সেই পরিভাষাগুলো কি? সমাস নির্ণয়ের আগে তোমাকে সেই পরিভাষাগুলো সমাসের ভিতরে ঢোকার আগে তোমাকে সেই পরিভাষাগুলো জানতে হবে। তাহলে সেই পরিভাষাগুলো কি আমরা একটু দেখি। যদি যে এক নাম্বার হচ্ছে সমাসের, আমরা এখানে একটু লিখে দিই সমাসের পরিভাষা। অন্য কালি ব্যবহার করি একটু। সমাসের পরিভাষা। সমাসের পরিভাষা, সমাসের কিছু পরিভাষা রয়েছে। সেই পরিভাষাগুলো কি আমরা প্রথমেই আলোচনা করব। হচ্ছে এক নম্বরে হচ্ছে সমসমান পদ। সমাসের সমসমান পদ। তাহলে এখন সমসমান পদ কাকে বলে? আমরা সমাসের একটা পরিভাষা নিয়েছি হচ্ছে সমান পদ। সমান পদ কাকে বলে? তাহলে আমরা লিখতে পারি যে যে কয়টি শব্দ বা পদ মিলে, যে কয়টি শব্দ বা পদ মিলে সমাস হয়, তাদেরকে সমসমান পদ বলে। তাদেরকে একত্রে সমসমান পদ বলে। তাহলে আমরা এখানে সংজ্ঞাটা দিয়েছি যে যে কয়টি শব্দ বা পদ মিলে সমাস হয় তাদেরকে একত্রে সমসমান পদ বলে। এখন আমরা উদাহরণ দেই যে সমসমান পদগুলো চেনাই। দেখো
সমান পদ কাকে বলে? আমরা ওই যে আগের উদাহরণগুলো থেকে যদি নিয়ে আসি, যে বিলাত হতে ফেরত, বিলাত হতে ফেরত, তাহলে এটা হবে বিলাত ফেরত, বিলাত ফেরত একটা শব্দ, বিলাত ফেরত। একই রকমভাবে আমরা একটা নতুন উদাহরণ দিই, যে সিংহ সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন, এটা হবে সিংহাসন, সিংহাসন। তাহলে এখানে আমরা একটু খেয়াল করি যে আমাদের সংজ্ঞায় বলেছে যে যে কয়টি শব্দ বা পদ মিলে সমাস হয়, যে কয়টি শব্দ বা পদ মিলে সমাস হয় তাদেরকে একত্রে সমান পদ বলে। তাহলে আমরা এখানে দেখি যে বিলাত হতে ফেরত, সিংহ চিহ্নিত আসন, তাহলে এখানে হচ্ছে এই সবগুলো হচ্ছে তোমার এটি সমান পদ, এইটি হচ্ছে, এগুলো হচ্ছে সমান পদ। এই জিনিসটা বুঝতে হবে যে আমরা বলেছি যে যে কয়টি শব্দ বা পদ মিলে সমাস হয় তাদেরকে একত্রে বা প্রত্যেকটিকে এক একটি সমান পদ বলে। তাদের একত্রে না, প্রত্যেকটিকে, এখানে আমি একটু করে দিই, তাদের প্রত্যেকটিকে সমান এক একটি সমান পদ বলে। এখানে বিলাত একটি সমান পদ, হতে একটি সমান পদ, ফেরত একটি সমান পদ, সিংহ একটি সমান পদ, চিহ্নিত একটি সমান পদ, আসন একটি সমান পদ। তাহলে শিক্ষার্থীরা এই পরিভাষাটা বুঝতে আমি আশা করি অসুবিধা হওয়ার কথা নয় তোমাদের। এরপর আমরা দেখব হচ্ছে যে সমস্ত পদ। তাহলে আমরা এটা একটু বুঝতে হবে, সমাসের দ্বিতীয় পরিভাষাটা কি, আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। সমাসের দ্বিতীয় পরিভাষাটা যদি আমরা আলোচনা করি, সেটা হবে হচ্ছে দুই নাম্বার, সমস্ত পদ। সমস্ত পদ, এখন এই সমস্ত পদ কাকে বলে? আমরা আগেরটা পড়েছিলাম সমান পদ, এখন হচ্ছে আমরা দেখব হচ্ছে যে সমস্ত পদ। তাহলে আমরা এটা সংজ্ঞাটা দেখি, যে যে কয়টি পদ মিলে অথবা সমান পদগুলো মিলে, এটাকে আমরা সংজ্ঞাটাকে এইভাবে দিতে পারি, সমান পদগুলো মিলে সমান পদগুলো মিলে যে একটি পদ গঠিত হয়, সমান পদগুলো মিলে যে একটি পদ গঠিত হয়, একটি পদ গঠিত হয় তাকে বলে সমস্ত পদ, তাকে বলে সমস্ত পদ। শিক্ষার্থীরা খেয়াল করো যে সমান পদগুলো মিলে যে একটি পদ গঠিত হয় তাকে বলে সমস্ত পদ। তাহলে আমরা উদাহরণে যাই, আমরা যদি আগের উদাহরণটাই দিতে চাই, যে সিংহ চিহ্নিত আসন, এটা দিই, হ্যাঁ, সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন, তাহলে এটা হবে সিংহাসন, সিংহাসন। আবার নতুন করে উদাহরণ যদি দিই, যে জায়া ও পতি, জায়া ও পতি, এটা হয় কি দম্পতি, হ্যাঁ, জায়া ও পতি হয় হচ্ছে দম্পতি। তাহলে এখানে আমরা একটু খেয়াল করি যে
বলেছে যে সমসমান পদগুলো মিলে যে একটি পদ গঠিত হয় তাকে বলে সমস্ত পদ। তাহলে এখানে সিংহ চিহ্নিত আসন এই সবটাকে মিলিয়ে আমাদের গঠিত হচ্ছে এই সিংহাসন। আবার এখানে জায়া ও পতি এই সবটাকে মিলিয়ে আমাদের গঠিত হচ্ছে দম্পতি। তাহলে এই সিংহাসন দম্পতি এটা হচ্ছে সমস্ত পদ। আমি আশা করব শিক্ষার্থীরা এটা বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এখন এর পরের পরিভাষাটা আমরা যাই। এর পরের পরিভাষাটা হচ্ছে বেশ বাক্য। 3 নম্বর, শিক্ষার্থীরা খাতায় দ্রুত তুলে ফেলবে। তিন নম্বর পরিভাষা হচ্ছে বেশ বাক্য। এটা হচ্ছে বেশ বাক্য। তাহলে বেশ বাক্য কাকে বলে? আমরা এটার সংজ্ঞায় দেখি যে সমস্ত পদকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যে বাক্যাংশ পাওয়া যায়, সমস্ত পদকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যে বাক্যাংশ পাওয়া যায় সেটা হচ্ছে বেশ বাক্য। আমরা দেখি যে সংজ্ঞাটা আমরা লিখে দিই। সমস্ত পদকে কালো কালি দিয়ে লিখি, সমস্ত পদকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যে বাক্যাংশ পাওয়া যায়, সমস্ত পদকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলে বেশ বাক্য। বেশ বাক্য। আমরা উদাহরণে যাই। উদাহরণে গেলে আমরা বুঝবো যে হচ্ছে, আমরা ওই আগের উদাহরণটাই দেই তাহলে বুঝতে সুবিধা হবে। বিলাত হতে ফেরত, বিলাত হতে ফেরত। তাহলে এখানে হয় হচ্ছে বিলাত ফেরত, বিলাত ফেরত। লেখা ও পড়া, লেখা ও পড়া হয় হচ্ছে লেখাপড়া, লেখা পড়া। তাহলে আমরা বলছি এই যে আমরা সমস্ত পদ গঠন করেছিলাম যে এটা হচ্ছে সমস্ত পদ। হ্যাঁ, এটাকে ভাঙলে আমাদের আসতেছে বিলাত হতে ফেরত। এখন এটা হচ্ছে এই দিকে আসবে, এটা এই দিকে আসবে। হ্যাঁ, এই বিলাত হতে ফেরত এই সমস্ত পদটাকে আমরা ভাঙছি বা বিশ্লেষণ করছি, আমরা পাচ্ছি হচ্ছে বিলাত হতে ফেরত। আবার এই লেখাপড়াটাকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে এটা হবে লেখা ও পড়া, এইদিকে আসবে। এই সমস্ত পদটাকে ভাঙলে বা বিশ্লেষণ করে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে হচ্ছে বেশ বাক্য বলে। তাহলে আমরা দেখি যে বিলাত হতে ফেরত, এটাকে ভাঙলে হচ্ছে বিলাত ফেরতকে ভাঙলে আসছে হচ্ছে বিলাত হতে ফেরত। লেখা ও পড়া এটাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আসে হচ্ছে লেখা ও পড়া, লেখাপড়া। তাহলে এই হচ্ছে আমাদের বেশ বাক্য। এরপর আসছে হচ্ছে সমাসের পরবর্তী পরিভাষাটা আমরা দেখি। এরপর রয়েছে, শিক্ষার্থীরা খাতা একটু দ্রুত তুলে ফেলবে, আমাদের এই সংক্ষিপ্ত সময়ে ক্লাসগুলো শেষ করতে হয়। আমরা এরপরে দেখি পূর্বপদ ও পরপদ। তাহলে পূর্বপদ ও পরপদ কাকে বলে? পূর্বপদ কাকে বলে? হ্যাঁ, সমাসবদ্ধ পদের প্রথমটিকে সমাসবদ্ধ পদের প্রথমটিকে বলে পূর্বপদ। হ্যাঁ, সমাসবদ্ধ পদের প্রথমটিকে বলা হচ্ছে পূর্বপদ। তাহলে ওই যে আমরা আগে যে দিয়েছিলাম, যেমন উদাহরণে যাই,
যে লেখা ও পড়া, লেখা ও পড়া। এরপরে আমরা আরেকটা দিয়েছিলাম জায়া ও পতি, জায়া ও পতি। তাহলে এখানে এটা ছিল হচ্ছে লেখাপড়া, লেখাপড়া, এটা হচ্ছে দম্পতি, দম্পতি। তাহলে এখন আমরা একটু খেয়াল করে দেখবো যে হচ্ছে এইখানে আমাদের এটা হচ্ছে দুইটা পদ, একটা প্রথম যে সমাসবদ্ধ পদের প্রথমটি, সমাসবদ্ধ পদ হচ্ছে এটা হচ্ছে সমাসবদ্ধ পদ। আমরা একটু দেখাই যে সমাসবদ্ধ পদ যদি এই টোটালটা হয়, এই টোটালটা হয়, তাহলে এটার প্রথম অংশটা হচ্ছে পূর্বপদ এবং এই পরের অংশটা হচ্ছে পরপদ। তাহলে শিক্ষার্থীরা পরপদের সংজ্ঞাটা আমরা লিখছি না, তোমাদেরকে বলে দিচ্ছি যে সমাসবদ্ধ পদের দ্বিতীয় অংশটি, সমাসবদ্ধ পদের দ্বিতীয় অংশটিকে বলে হচ্ছে পরপদ। তাহলে লেখা যদি প্রথম পূর্বপদ হয়, হ্যাঁ পূর্বপদ, এটাও পূর্বপদ, তাহলে পরের অংশটা হচ্ছে পরপদ, পরপদ, এটাও হবে পরপদ। এই ছিল আমাদের সমাস নির্ণয়ের সমাসের পরিভাষা। এরপর আমরা আসব দ্বন্দ্ব সমাস গঠনের নিয়ম, সমাস নির্ণয়ের প্রক্রিয়া বা সমাস নির্ণয়ের কী কী প্রক্রিয়া রয়েছে, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তার আগে আমরা আলোচনা করে নিতে হবে যে সমাসের শ্রেণীবিভাগ, সমাসের শ্রেণীবিভাগ আমরা আলোচনা করে নিই হচ্ছে সমাসের শ্রেণী বিভাগ। হ্যাঁ, সমাসের শ্রেণী বিভাগ দেখি আমরা। সমাস কত প্রকার? শিক্ষার্থীরা একটু লেখো, কমেন্ট বক্সে লেখো যে সমাস কত প্রকার ও কী কী। আমিও হেল্প করছি। সমাস হচ্ছে 6 প্রকার। সমাস প্রধানত 6 প্রকার। প্রধানত কথাটা আমি একটু লিখে দিই, নয়তো শিক্ষার্থীরা আবার ভুল করবে। সমাস প্রধানত 6 প্রকার। প্রধানত 6 প্রকার। তাহলে এই 6 প্রকার কি কি? 1 নাম্বার হচ্ছে দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস। 2 নাম্বার হচ্ছে যদি আমরা লিখি যে দ্বিগু সমাস, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস। 3 নাম্বার হচ্ছে তৎপুরুষ সমাস লিখতে পারি, কর্মধারয় সমাস লিখতে পারি, কর্মধারয় সমাস। 4 নাম্বার হচ্ছে তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস। 5 নাম্বার হচ্ছে বহুব্রীহি সমাস, 5 নাম্বার হচ্ছে বহুব্রীহি সমাস। 6 নাম্বার হচ্ছে অব্যয়ীভাব সমাস। তাহলে এই হচ্ছে 6 প্রকার সমাস। সমাস প্রধানত কত প্রকার? 6 প্রকার। 1 নাম্বার হচ্ছে দ্বন্দ্ব সমাস, 2 নাম্বার হচ্ছে দ্বিগু সমাস, 3 নাম্বার হচ্ছে কর্মধারয় সমাস, 4 নাম্বার হচ্ছে তৎপুরুষ সমাস, 5 নাম্বার বহুব্রীহি সমাস, 6 নাম্বার অব্যয়ীভাব সমাস। এই হচ্ছে সমাস, 6 প্রকার সমাস। এখন আমরা এইগুলোর সংজ্ঞা আলোচনা করব। আমরা প্রথমেই আলোচনা করব হচ্ছে দ্বন্দ্ব সমাস নিয়ে। তাহলে আমরা একটু এটা মুছতে পারি, আমি আশা করব শিক্ষার্থীরা খাতায় উঠিয়ে নিয়েছ। আমি এটা একটু মুছি। আমরা এখন আলোচনা করব হচ্ছে দ্বন্দ্ব সমাস। তাহলে দ্বন্দ্ব সমাস কাকে বলে? আমরা 1 নম্বরে আলোচনা করছি হচ্ছে দ্বন্দ্ব সমাস।
দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস কাকে বলে শিক্ষার্থীরা? আমরা নিশ্চয়ই জানি যে দ্বন্দ্ব সমাস হচ্ছে যে সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থই প্রধান রূপে প্রকাশ পায় তাকে দ্বন্দ্ব সমাস বলে। আমরা সংজ্ঞাটা লিখতে গেলে সময় চলে যায়। যে সমাসে পূর্বপদ ও পরপদে, যে সমাসে পূর্বপদ ও পরপদে, পূর্বপদ ও পরপদে না, পূর্বপদ ও পরপদ উভয় পদেরই প্রাধান্য বজায় থাকে। পূর্বপদ ও পরপদ অর্থাৎ উভয় পদেরই প্রাধান্য বজায় থাকে। তাকে বলে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস, এখানে একটা কমা হবে। তাহলে আমরা সংজ্ঞাটা দেখি যে দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা হচ্ছে যে সমাসে পূর্বপদ ও পরপদ অর্থাৎ উভয় পদেরই প্রাধান্য বজায় থাকে তাকে বলে হচ্ছে দ্বন্দ্ব সমাস। তাহলে আমরা উদাহরণে যাই। যেমন আমরা উদাহরণ যদি দিই যে আমরা ভাই ও বোন, কি হবে? ভাই বোন, ভাই বোন। আমরা ওই আগেরটাও দিতে পারি লেখা ও পড়া, লেখা ও পড়া, কি হবে? লেখাপড়া, লেখা পড়া। তাহলে এখানে একটু খেয়াল করো শিক্ষার্থীরা যে সমস্ত পদে গিয়ে কি হচ্ছে যে ভাই ও বোন, এখানে ভাই বোন দুইটারই প্রাধান্য বজায় রয়েছে। এখানে লেখা ও পড়া, এখানে হচ্ছে লেখাপড়া। তাহলে কিন্তু কোনোটারই প্রভাব কোনো অংশে হ্রাস হয়নি। ভাই ও বোন, ভাই বোন দুইটারই প্রাধান্য বজায় রয়েছে। লেখা ও পড়া, লেখাপড়া দুইটারই প্রাধান্য বজায় রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এই প্রক্রিয়াটা, এটা হচ্ছে একটা দ্বন্দ্ব সমাস। এখন আমরা এই দ্বন্দ্ব সমাস নির্ণয়ের কিছু পদ্ধতি বা নিয়ম রয়েছে। আমরা যদি নিয়মগুলো নিয়ে একটু আলোচনা করি। দ্বন্দ্ব সমাস কিভাবে নির্ণয় করতে হবে? দ্বন্দ্ব সমাস নির্ণয়ের নিয়মাবলী, আমরা এটাকে বলছি দ্বন্দ্ব সমাস নিয়মের নিয়মাবলী। তাহলে দ্বন্দ্ব সমাস নিয়মের নিয়মাবলী কি হতে পারে? এক নম্বর যদি আমরা লিখি যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদে একই বিভক্তি যুক্ত থাকে। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদে একই বিভক্তি যুক্ত থাকে, একই বিভক্তি যুক্ত থাকে। এটাকে আমরা এক নম্বর নিয়ম আমরা ধরতে পারি যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদে একই বিভক্তিযুক্ত থাকে এবং উভয় পদের অর্থই থেকে দাঁড়ি না দিয়ে আমরা কমা দিতে পারি এবং উভয় পদেরই প্রাধান্য বজায় থাকে।
বজায় থাকবে। সময় একটু বেশি নিব। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদে একই বিভক্তি যুক্ত থাকে এবং উভয় পদেরই প্রাধান্য বজায় থাকে। তাহলে এটাকে আমরা যদি উদাহরণে দিই, আমরা উদাহরণ তো দিয়েছিলাম, যেমন এই যে ভাই ও বোন, হ্যাঁ, এখানে উভয়টারই বিভক্তি শূন্য বিভক্তি, ভাই ও বোন, ভাই বোন, এবং উভয়টারই প্রাধান্য বজায় রয়েছে, উভয় পদেরই প্রাধান্য বজায় রয়েছে। এরপরে আমরা যদি যাই, শিক্ষার্থীরা 2 নম্বর নিয়মটা আমরা যাই। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয়টাই বিশেষ্য হতে পারে। 2 নম্বর নিয়ম, দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য হতে পারে, বিশেষ্য হতে পারে। যেমন যদি আমরা উদাহরণ দিই, ছাত্র ও শিক্ষক, ছাত্র শিক্ষক, ছাত্র শিক্ষক, ছেলে ও মেয়ে, ছেলে ও মেয়ে, ছেলে মেয়ে, ছেলে মেয়ে। এখানে একটু খেয়াল করো যে এটাও বিশেষ্য, এটাও বিশেষ্য, এটাও বিশেষ্য, এটাও বিশেষ্য। তাহলে এইভাবে উভয়পদ বিশেষ্য হতে পারে। তাহলে এরপরে আমরা দেখি যে উভয়পদ বিশেষণও হতে পারে। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ পরপদ উভয়ই, এখানে আমরা শুধু লিখে দিই যে বিশেষণ হতে পারে, বিশেষণ হতে পারে। উদাহরণগুলো চেঞ্জ করে দিই, যে যেমন ভালো ও মন্দ, ভালো ও মন্দ, ভালো মন্দ, ভালো ও মন্দ, ভালো মন্দ। এরপর আসি হচ্ছে হাসি ও কান্না, হাসি ও কান্না, হাসি কান্না। এরকমভাবে সুখ দুঃখ, সুখ দুঃখ, ন্যায় অন্যায়, এরকম, হ্যাঁ, যে উভয়পদই বিশেষণ হতে পারে। এরপর আমরা যে উভয়পদই সর্বনামও হতে পারে। এরপরের নিয়মটা হচ্ছে উভয়পদই পূর্বপদ ও পরপদ উভয়ই সর্বনামও হতে পারে। এটা হচ্ছে, তাহলে কয় নম্বর নিয়ম হবে? এটা 4 নম্বর নিয়ম হবে। 4 নম্বর নিয়মে হচ্ছে যে উভয়পদই সমাসচিহ্নের, দ্বন্দ্ব সমাসচিহ্নের যে নিয়মগুলো আমরা দিচ্ছি সেখানে হচ্ছে 4 নম্বর নিয়ম দিচ্ছে যে পূর্বপদ ও উভয়ই পরপদ উভয়ই সর্বনামও হতে পারে, সর্বনাম হতে পারে। উদাহরণগুলো শুধু চেঞ্জ করে দিই। আমি তুমি, আমি তুমি, যাকে তাকে, যে সে, হ্যাঁ, এইভাবে হতে পারে। তাহলে এই ছিল আমাদের হচ্ছে দ্বন্দ্ব সমাস। আরেকটা নিয়ম আমরা দিতে পারি যে দ্বন্দ্ব সমাসে অপেক্ষাকৃত সম্মানিত এবং স্ত্রীবাচক শব্দটি আগে বসে বা প্রথমে বসে, 5 নম্বর নিয়মে। তাহলে আমরা এখন দ্বন্দ্ব সমাসের শ্রেণী বিভাগ নিয়ে একটু আলোচনা করব। এটাকে দ্বন্দ্ব সমাসের শ্রেণী বিভাগ, দ্বন্দ্ব সমাসের শ্রেণী বিভাগ। দ্বন্দ্ব সমাস, আমরা দ্বন্দ্ব সমাসের নিয়ম পড়েছি
দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা পড়েছি। এখন আমরা হচ্ছে দ্বন্দ্ব সমাসের শ্রেণী বিভাগ পড়ব। তাহলে দ্বন্দ্ব সমাস অনেক প্রকার, বিভিন্ন প্রকার হতে পারে দ্বন্দ্ব সমাস। এক নাম্বার হচ্ছে আমরা প্রথমেই দিব হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। এক নাম্বার মিলনার্থক দ্বন্দ্ব। মিলনার্থক দ্বন্দ্ব কাকে বলে? শিক্ষার্থীরা এটা সংজ্ঞা কি? আমরা যে দ্বন্দ্ব সমাসে মিলনার্থক দ্বন্দ্ব হচ্ছে যে দ্বন্দ্ব সমাসে উভয় পদের মধ্যে অভিন্ন সম্পর্ক বোঝায়, অভিন্ন সম্পর্ক বোঝায় তাকে মিলনার্থক দ্বন্দ্ব বলে। তাকে বলে মিলনার্থক দ্বন্দ্ব। আমরা উদাহরণে যাই, যেমন মাছ ও ভাত। কি হবে? মাছ ভাত। অভিন্ন সম্পর্ক রয়েছে মাছ এবং ভাত। মাছ ভাত খেতে হলে মাছ দিয়ে খাই, মাছ খাই ভাত দিয়ে একসাথে, এরকম একটা অভিন্ন সম্পর্ক রয়েছে দুটার মধ্যে, মাছ ভাত। পিতা ও পুত্র, পিতা পুত্র, পিতা ও পুত্র, এটা হবে পিতা পুত্র। তাহলে এই হচ্ছে মিলনার্থক, যে দ্বন্দ্ব সমাসে উভয় পদের মধ্যে একটা অভিন্ন সম্পর্ক বোঝায় তাকে বলে হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। এরপর আমরা আলোচনা করব, এটা হচ্ছে মিলন, তাহলে এটার বিপরীতে চলে যায়। এখন আমরা পড়ব হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। নাম এই দ্বন্দ্ব সমাসের শ্রেণী বিভাগগুলোর একটা সুবিধা হলো যে শিক্ষার্থীরা এটার নাম থেকেই একটা আন্দাজ করা যায় যে এটা কি হতে পারে বা কি হতে যাচ্ছে। এরপর হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। দুই নম্বর হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। বিপরীতার্থক দ্বন্দ্ব মানে শুনে বোঝা যাচ্ছে যে এটার মধ্যে পরস্পর বিপরীত দুটা শব্দ মিলে কিংবা একাধিক শব্দ মিলে যে সমাসটা গঠিত হয় তাকে বিপরীতার্থক দ্বন্দ্ব বলে। যেমন আমরা সংজ্ঞাটা লিখছি না, আমরা উদাহরণে যাচ্ছি যে বিপরীতার্থক দ্বন্দ্ব যেমন ভালো ও মন্দ, দুটো বিপরীত, একটা ভালো একটা মন্দ। ভালোর বিপরীত হচ্ছে মন্দ, তাহলে ভালো মন্দ, ভালো মন্দ, ন্যায় ও অন্যায়, ন্যায় ও অন্যায়, ন্যায় অন্যায়। হ্যাঁ, এরকম হাসি ও কান্না, হাসি কান্না, আয় ও ব্যয়, আয় ও ব্যয়, আয় ব্যয়, আয় ব্যয়, এরকম বিপরীতার্থক। একটার বিপরীত আরেকটা হবে, যে ভালো ও মন্দ, ভালোর বিপরীত হচ্ছে মন্দ, ন্যায়ের বিপরীত হচ্ছে অন্যায়, আয়ের বিপরীত হচ্ছে ব্যয়। এইভাবে হচ্ছে যে সমাসটা গঠিত হবে সেটা হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। সমার্থক দ্বন্দ্ব কাকে বলে? আমরা আসি যে এটা লিখি যে সমার্থক দ্বন্দ্ব। 3 নাম্বার সমার্থক দ্বন্দ্ব। সমার্থক দ্বন্দ্ব কাকে বলে? যে দ্বন্দ্ব সমাসে পরস্পর পূর্বপদ এবং পরপদে এমন দুটা পদ হবে যে পূর্বপদ ও পরপদ একই অর্থ বহন করবে, একটার আরেকটা সমার্থক শব্দ হিসেবে বসে, সেটা হচ্ছে সমার্থক। যে দ্বন্দ্ব সমাসে
পূর্বপদ এবং পরপদ একই অর্থ বহন করবে এরকম শব্দ দিয়ে যে সমাস গঠিত হবে সেটাকে আমরা বলছি হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। তাহলে এক্ষেত্রে আমরা যদি উদাহরণ দিই, যেমন আমি সংজ্ঞাটা লিখছি না, যেমন বই ও পুস্তক, আমরা বইয়েরই আরেকটা শব্দ বলে থাকি পুস্তক, সমার্থক শব্দ বলে থাকি। তাহলে এই ধরনের শব্দ নিয়ে যেটা গঠিত হয় বই পুস্তক। মান ও সম্মান, মান সম্মান, মান ও সম্মান, এ পরস্পর সমার্থক একটা শব্দ, মান সম্মান। তাহলে আমরা শিক্ষার্থীদের নিশ্চয় বুঝতে পেরেছো যে সমার্থক দ্বন্দ্ব কাকে বলে। যে সমার্থক দ্বন্দ্ব হচ্ছে পূর্বপদ পরপদ একই অর্থ বহন করে, এই ধরনের সমাসকে বলে হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। এরপরে আমরা আলোচনা করতে পারি হচ্ছে সংখ্যাবাচক দ্বন্দ্ব। আমি আগে বলেছিলাম যে এই দ্বন্দ্ব সমাসের সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাসের একটা সুবিধা হচ্ছে যে এটার নাম থেকে বোঝা যায় যে এই সমাসটা কি হতে যাচ্ছে বা কি হতে পারে। তাহলে আমরা এখানে বলছি যে সংখ্যাবাচক দ্বন্দ্ব, যে তাহলে যে দ্বন্দ্ব সমাসে উভয় পদের দ্বারা সংখ্যা বুঝাবে, উভয় পদের দ্বারা কি বুঝাবে, সংখ্যা বুঝাবে, এই ধরনের সমাসকে বলবে হচ্ছে সংখ্যাবাচক দ্বন্দ্ব। আমরা উদাহরণ যদি দিই, 7 ও 5, 7 5, 7 5, 9 ও 6, 9 ও 6, 9 6, 9 6, হ্যাঁ 20 ও 25, 20 25, এরকমভাবে 20 ও 25, 20 25, 20 25। এরপর হচ্ছে আমরা আলোচনা করবো হচ্ছে বিরুদ্ধার্থক দ্বন্দ্ব। তাহলে 4 নাম্বার গেল সংখ্যাবাচক দ্বন্দ্ব, তাহলে 5 নাম্বার হচ্ছে বিরুদ্ধার্থক দ্বন্দ্ব। বিরুদ্ধার্থক দ্বন্দ্ব, এটাকে আমরা 5 নাম্বার দিচ্ছি। বিরুদ্ধার্থক দ্বন্দ্ব আমি আগে বলেছিলাম যে এই দ্বন্দ্ব সমাসের একটা সুবিধা হচ্ছে এটার নাম থেকে বোঝা যায় যে এটা কী হতে যাচ্ছে বা কী হবে, কোন প্রক্রিয়ায় গঠিত হবে, কোন শব্দ দিয়ে এই সমাসটা গঠিত হবে। এই সমাসটার সংজ্ঞা আমরা দিতে পারি এইভাবে যে পরস্পর বিরোধী, আর এই টানটা একেবারে সমার্থক দ্বন্দ্ব। এই সমাসের সংজ্ঞা হচ্ছে যে পরস্পর বিরোধী অর্থ জ্ঞাপক পদের মিলনে, পরস্পর বিরোধী অর্থ প্রকাশ করে এই ধরনের শব্দের মিলনে বা পদের মিলনে যে সমাস হয় তাকে বিরুদ্ধার্থক দ্বন্দ্ব বলে। যেমন ওহি ও নকুল, আমরা উদাহরণ দিই যে ওহি ও নকুল কি হবে, ওহি নকুল, একটা ওহি আর একটা নকুল, দুইটার মধ্যে সম্পর্ক কোনোদিনও হয় না, ওহি নকুল। দা ও কুমড়া, দা দিয়ে সারা জীবন কি করে কুমড়া কাটে, একটার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কি, একটা বিপরীত আর একটা, দা কুমড়া। সাপে ও নেউলে, এরকমভাবে ভালো মন্দ, স্বর্গ ও নরক, হ্যাঁ ভালো মন্দ সমান হবে ভালো মন্দ, স্বর্গ ও নরক, স্বর্গ ও নরক, স্বর্গ নরক, স্বর্গে সবাই যেতে চায়, নরকে কেউ যেতে চায় না, দুইটা বিপরীত। তাহলে এই ধরনের শব্দ দিয়ে বা পদ দিয়ে যে সমাস গঠিত হয় সেটাকে বলছি আমরা হচ্ছে বিরুদ্ধার্থক দ্বন্দ্ব, একটার আরেকটা বিরোধী। এরপরে আমরা একটু দ্রুত চলে আসছি যে বহুপদী দ্বন্দ্ব। 6 নম্বরে আমরা বলবো হচ্ছে বহুপদী দ্বন্দ্ব, অর্থাৎ এর আগেরটা আমরা দিয়েছি যে এক বা একাধিক পদের বা দুই পদের,
এই বহুপদী দ্বন্দ্বের সংজ্ঞা আমরা বলবো যে হচ্ছে যে দ্বন্দ্ব সমাসে বহুপদ, দুয়ের অধিক পদ মিলে যে দ্বন্দ্ব সমাস হয় তাকে বহুপদী দ্বন্দ্ব বলে। দুয়ের অধিক পদ মিলে যে দ্বন্দ্ব সমাস হয় সেটাকে আমরা বলছি হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। যেমন তেল নুন লাকড়ি, তেল নুন লাকড়ি, এরকম তেল নুন লাকড়ি, হ্যাঁ এটা হবে তেল নুন লাকড়ি। হ্যাঁ, এরকমভাবে টক ঝাল মিষ্টি, এটা রস্যইকার, হ্যাঁ তেল, এরকম টক ঝাল মিষ্টি, টক ঝাল মিষ্টি, এভাবে বহুপদ মিলে যে সমাস গঠিত হয় সেটাকে বলে হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। তাহলে এরপর আমরা আলোচনা করতে পেরেছি অলুক দ্বন্দ্ব। আমরা একটু দ্রুত শেষ করে দিতে আমাদের সময় সংক্ষেপের কারণে। অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব। তাহলে অলুক দ্বন্দ্ব কাকে বলে? আমরা জানি অ মানে হচ্ছে না, লুক মানে লুপ্ত হওয়া। যে দ্বন্দ্ব সমাসে পূর্ব পদে বিভক্তি লোপ হয় না তাকে বলে হচ্ছে অলুক দ্বন্দ্ব। শিক্ষার্থীরা একটু খেয়াল করে নাও, অ মানে হচ্ছে না, এই অ মানে অ সমান না, লুক সমান লোপ বা লুপ্ত হওয়া। তাহলে এটাকে বিশ্লেষণ করে আমরা পাই যে না লুপ হওয়া বা লুপ যাতে না হয়, যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদে বিভক্তি লুপ্ত হয় না বা লোপ পায় না তাকে বলে অলুক দ্বন্দ্ব সমাস। যেমন এই কালিটা ভালো আসে না, যেমন আমরা যদি দিই যে হাটে ও বাজারে, হাটে ও বাজারে, জলে ও স্থলে, হাটে ও বাজারে, হাটে বাজারে, দুটো একসাথে, দুটারই পূর্বপদের বিভক্তি লোপ পায়নি। হাটে ও বাজারে, জলে ও স্থলে, জলে স্থলে, জলে স্থলে। এরপর আমরা একটু দ্রুত যেতে হচ্ছে যে অলুক দ্বন্দ্ব, তাহলে এখানে আমরা শেষ করছি। এরপর হচ্ছে অলুক দ্বন্দ্বের পর আসছে হচ্ছে অঙ্গবাচক দ্বন্দ্ব। হ্যাঁ, আমরা বলি হচ্ছে অঙ্গবাচক দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব সমাসে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে নির্দেশ করে অঙ্গবাচক পদ দ্বারা গঠিত থাকে। অঙ্গবাচক সমান হাত পা, এইটার উদাহরণ হচ্ছে হাত ও পা, হাত পা, হ্যাঁ নাক ও চোখ, নাক চোখ, বুক ও পিঠ, বুক পিঠ, এভাবে অঙ্গবাচক দ্বন্দ্বটা তোমরা নির্ণয় করবে। আমরা সর্বশেষ যেটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব বলি, এটা ইম্পর্টেন্ট, একটু পরীক্ষায় মাঝে মধ্যে আসে একশেষ দ্বন্দ্ব। হ্যাঁ, একশেষ দ্বন্দ্বটা একটু খেয়াল করতে হবে। সর্বশেষ হচ্ছে আমাদের একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্ব কাকে বলে? একশেষ দ্বন্দ্ব হচ্ছে যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ মিলে নতুন শব্দ গঠিত হয়, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ কোনোটারই নির্দেশ করে না, নতুন একটা শব্দ গঠিত হয়, তাকে বলে একশেষ দ্বন্দ্ব। আমরা এটা আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে জায়া ও পতি। আমরা যদি দিই জায়া ও পতি, তাহলে পূর্বপদ এবং পূর্বপদের কোনোটার অর্থ নির্দেশ করবে না, এটা হবে দম্পতি, এটা হবে দম্পতি। আমি, তুমি ও সে, আমি, তুমি ও সে, এটা হবে আমরা। তাহলে আমরা দেখতে পাই যে হচ্ছে এইখানে আছে জায়া ও পতি, এই দুটার থেকে ভিন্ন একটা শব্দ গঠিত হয়েছে দম্পতি। হ্যাঁ, এখানে হচ্ছে আমি, তুমি ও সে, এই তিনটাকে মিলে একটা হয়েছে আমরা। তাহলে এই ধরনের দ্বন্দ্ব সমাসকে বলা হচ্ছে একশেষ দ্বন্দ্ব। তাহলে শিক্ষার্থীরা, আমাদের এই ছিল আজকের আমাদের ক্লাস পর্যালোচনা সমাস নিয়ে। তাহলে আমি আশা করব শিক্ষার্থীরা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই, এবং কোনো অংশ যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে যেন আমি পরবর্তীতে এটার উত্তর দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আমি একটু সময় বেশি নিয়েছি, এই জন্য দুঃখ প্রকাশ করছি। সবাই ভালো থাকবে।